দফায় দফায় সংঘর্ষে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক বিজিবি মোতায়েন। এটুআই প্রকল্পে 850 কোটি টাকার লুটপাট, জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। এবং জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, জাতিসংঘের রিপোর্ট পেতে নেওয়া হচ্ছে উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধকে কেন্দ্র করে দুদল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যে দেখুন টেস্ট রিপোর্ট। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে তাদের ধাওয়া করে একদল শিক্ষার্থী। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক দফার এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরেও। পরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সহায়তায় সংঘর্ষ থামানো হয়। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি। সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এ ব্যাপারে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। আমরা চলে যাব তার কাছে। মহেন্দ্র, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি মহেন্দ্র। ওখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, যেমনটি দেখছিলেন ইতিমধ্যেই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা তারা আমরা যেখানে কথা বলছি তার ডান পাশে অবস্থান করছেন এবং আরেকটি যে ছাত্রদের যে গ্রুপ রয়েছে তারা কিন্তু এই পাশে তারা মশাল মিছিল করছে এবং তারা এই যে কুয়েটে যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 12টায় কুয়েটে সাধারণ শিক্ষার্থীরা যখন রাজনীতি বন্ধ করার দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও করছিল, ঠিক সেই সময় আর একটি পক্ষ এই সাধারণ শিক্ষার্থীদের পরে হামলা করার কারণেই এই সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এটি এখন ক্যাম্পাস থেকে ছড়িয়ে এখন কিন্তু বলা চলে যে শিববাড়ি চত্বরে অবস্থান করছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে অবস্থান নিয়েছে, পাশাপাশি 2 পক্ষের ছাত্ররাই কিন্তু এখানে অবস্থান করছে। আর একটি থমথমে অবস্থা বিরাজ করছে, যখন তখনই একটা বড় ধরনের সংঘর্ষের দিকে যেতে পারে এমনটি আশঙ্কা করছে সকলেই। আমরা যতটুকু দেখছি যে এই শিববাড়ি চত্বর কিন্তু পুরো এখন ছাত্ররা কানায় কানায় ভরে পড়েছে এবং 2 পক্ষই কিন্তু এখন প্রস্তুত। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মহেন্দ্রনাথ সেনের সাথে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআই প্রকল্পের 850 কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে সাবেক আইসিটি উপদেষ্টা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। দুদক বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। আর এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। শাকির আরজুর রিপোর্ট।
এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিডি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পে লুটপাটের হোতা আনির চৌধুরী। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে। এরপরে এক পে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা, এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা, সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসে ছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন আব্দুল্লাহ আল ফাহিম। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয় পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত 14 জন কর্মকর্তার বিষয়ে কথা হয়েছিল, যাদের মধ্যে তদন্তে একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিডি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে। এ বিষয়ে আলাদা 4 মামলা করেছে দুদক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের জাতিসংঘের রিপোর্টের সংগ্রহের জন্য অনুরোধ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকেরা আরজুর আরেকটি রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ 16 জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। সে সময় আদালত জানায়, তাড়াহুড়ো করে গিয়ে যেন তদন্তে কোনো ত্রুটি না হয়। তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তের প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত ভিকটিম তারা আসছেন, তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যে ভিডিও ক্লিপস, সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি। এরই মধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধ জামিন অযোগ্য, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করব এবং তথ্য প্রমাণ তুলে ধরব যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে আসামি পক্ষের আইনজীবী জেডাই খান পান্না বলেন, আইনগত সুবিধা পাওয়া আসামিদের অধিকার। যে কোনো অপরাধী থাক আর না থাক, এটা বিচার্য বিষয়। আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে 1500-র বেশি শহীদদের নাম। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলছে বিক্ষোভ। সেখানে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। যুক্ত হচ্ছে তার সাথে। নিশান, বিক্ষোভ থেকে কি কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে? এ ব্যাপারে আমাদের জানাবেন। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজু ভাস্কর্যে, কুয়েট অর্থাৎ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আজকের যে ঘটনা, ছাত্রদল এবং শিক্ষার্থীদের মাঝে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে হামলার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং দুই পক্ষেরই কিন্তু অনেক আহত হয়েছে এবং সেই হামলার কারণেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে 7:30টার পর থেকে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে এবং বিক্ষোভ করছে এবং এই প্রতিবাদ থেকে কিন্তু তারা বলছে যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি ঘোষণা করা হয়নি। তারা প্রথমে একটি সমাবেশ করেছিল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে এসে আবারও তারা কিন্তু এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সেই যে কর্মসূচি ঘোষণা করবে এবং এখন কিন্তু সমন্বয়করা কথা বলছেন। এখানে কিন্তু উপস্থিত আছেন হাসনাত আব্দুল্লাহ এবং কিছুক্ষণের মধ্যে সে কথা বলবে এবং পরবর্তী যে কর্মসূচি, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এই যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার জন্য যে পরবর্তী কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসতে পারে, সেই কর্মসূচি কিন্তু একটুখানি কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘোষণা করা হবে। নির্জনা, কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে কর্মসূচি ঘোষণা করার পরেই কিন্তু আমি এখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবো কর্মসূচি সহ। নিশান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশানের সাথে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। শিক্ষার্থী উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর টাউন হলে জেলা বিএনপির সমাবেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যেদিন নিজের ভোট নিজে দিতে পারবে সেদিন জাতি পুরোপুরি মুক্ত হবে। সমাবেশে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতেও বলেন মির্জা ফখরুল। উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন জনগণের সামনে। আপনারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের দুষ্টরা মাথা চালিয়ে উঠবে। জামায়াতের আর ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পুরানো পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, জামায়াত 15.5 বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, জীবন দিয়েছে, আপোষ করেনি, তাই জামায়াতকে চোখ রাঙিয়ে লাভ হবে না। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে বন্দী এটিএম আজহারকে মুক্ত দেশে আর 13 সেকেন্ডও বন্দী রাখা ঠিক হবে না। এ সময় জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সমাবেশ শেষে মিছিল বের হয়। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তার জীবনের যে 13টি বছর হারিয়ে গেল, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। বইমেলায় টানা চতুর্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল হারপিক। প্রবেশপথে দর্শনার্থীদের ডেটল দিয়ে হাত ধোবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেলায় স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হারপিকের পক্ষ থেকে টয়লেটে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত আছে। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় আগত শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল, যার মাধ্যমে বাচ্চারা বিভিন্ন ধরনের মজার অ্যাক্টিভিটি করছে ও গেম খেলছে। বাচ্চারা ডেটল ওয়ারিয়র ও হারপিক কমিক ক্যারেক্টার এবং মজার গিফটও সংগ্রহ করছে। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। দফায় দফায় সংঘর্ষে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক, বিজিবি মোতায়েন।
A2I প্রকল্পে 850 কোটি টাকার লুটপাট, জয় পদকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। এবং জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, জাতিসংঘের রিপোর্ট পেতে নেওয়া হচ্ছে উদ্যোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।